মাই এক্সপ্লেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম। সেদিনের রিবার্থ ড্রামাটা তোমরা অনেক পছন্দ করেছিলে, তাই আমি আজকে তোমাদের জন্য আরেকটা পুনর্জন্মের ড্রামা নিয়ে চলে এসেছি। আমাদের এই ড্রামার মধ্যে আমাদের গল্পের হিরোর ফিয়ন্সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করত এবং সব সময় তাকে অনেক নিচু করে দেখত। কিন্তু আমাদের গল্পের হিরো তার ফিয়ন্সেকে অনেক বেশি ভালোবাসতো আর বিশ্বাস করত। তাই সে তার দেওয়া সব আঘাত সহ্য করত, কিন্তু সে পরে জানতে পারে তার ভাইয়ের জন্য তার ফিয়ন্সি সবকিছু করছে। তার হৃদয়টা পুরো ভেঙে যায়, কিন্তু জীবন তাকে আরেকটা সুযোগ দেয় আর সে পুনর্জন্ম পায়। এই ড্রামার এন্ডিংটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তাই এই ড্রামাটা মিস করো না। তাহলে আমি শুরু করি। ফ্যাং তার ফিয়ন্সি লিয়ের পাশে বসেছিল, কিন্তু লিয়া তো অসুস্থ হওয়ার সত্ত্বেও এ কথা বলছিল, তুমি রাজকীয় পরীক্ষায় অংশগ্রহণ করবে না। আর সে ফ্যাংকে বারবার একই কথা বলছিল। তখনই লিয়ের বাবা সেখানে চলে আসে আর ফ্যাংকে বলছিল, সবকিছু তোমার কারণে হয়েছে, তোমার কারণে আজকে আমার মেয়ে এত বেশি অসুস্থ। লিয়ের বাবা তার লোকদেরকে বলছিল তাকে বাইরে নিয়ে যাও, তাকে এত মারো যাতে সে পরে আর উঠতে না পারে। কার্ড তখন ফ্যাংকে বাইরে নিয়ে যায় এবং অনেক বেশি মারছিল, কিন্তু ফ্যাংয়ের তো এখনো লিয়ের জন্যই চিন্তা হচ্ছিল। ভেতরে লিয়ের বাবা লিকে জিজ্ঞেস করছিল, সে তোমাকে যদি এতই জ্বালাতন করে তুমি কেন তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ না। অন্যদিকে আমাদের ফ্যাংকে দেখানো হয় সে কিনা অনেক কষ্ট করে লিকে দেখার জন্য যাচ্ছিল। তাকে অনেক বেশি মারা হয়েছিল, সে তো হাঁটতে পারছিল না। অনেক কষ্ট করে সে কোনো রকম ভাবে উপরে যায়, আর সে যখন দরজা নক করতেই যাবে তখন লিলি তার ফাদারকে বলছিল, আমি এই সব কিছু শ্যানের কারণে করছি যাতে সে রাজকীয় পরীক্ষা দিতে পারে আর ফ্যাং যাতে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে। ফ্যাং তো বাইরে সব কথা শোনার পর একেবারে শকটে চলে যায় আর আফসোস করে ভাবছিল, আমি সারা জীবন তার সাথেই থাকার পরিকল্পনা করেছিলাম, কিন্তু সে সবকিছু আমার ভাইয়ের কারণে করছে। এর মানে যখন আমি পড়তে বসতাম সেই ইচ্ছে করে আমাকে জ্বালাতন করতো যাতে আমি পড়াশোনা করতে না পারি এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারি। এসব কিছু ভেবে সে এতটাই শকটে চলে যায়, সে তো সেখানেই মারা যায়। তারপর ফ্যাংয়ের যখন জ্ঞান ফিরে সে নিজেকে একটা পুকুরে দেখতে পায়। ফ্যাং তো অবাক হয়ে ভাবছিল, আমি কি 4 বছর আগে চলে এসেছি। তখনই ফ্যাংয়ের ভাই শ্যান সেখানে চলে আসে এবং তাকে দেখে হাসছিল। ফ্যাং ভাবে এর মানে 4 বছর আগে আমি চলে এসেছি, আমার পুনর্জন্ম হয়েছে। ফ্যাং তারপর সে পুকুর থেকে ওঠার চেষ্টা করে, কিন্তু তার ভাই তার হাতের মধ্যেই পা রেখে দেয়। শ্যান তার পা পিষছিল আর বলছিল, তুমি উপরে আসতে পারবে না। তখনই শ্যান দেখতে পায় লি সেখানে আসছে, তাই সে ইচ্ছে করে নিচে পড়ে যায় আর চিল্লাচ্ছিল, আমাকে বাঁচাও। লি তার গলা শোনার পর সেখানে যায়, তার লোকদেরকে বলছিল শ্যানকে গিয়ে ওঠাও, পানিতে পড়ে যাওয়ার কারণে সে যাতে আবার অসুস্থ হয়ে না যায়। লি এর লোক শ্যানকে উপরে ওঠায়। শ্যান সেখানে লিকে বলছিল, সে আমাকে পানিতে ধাক্কা দিয়ে দিয়েছে। ফ্যাং তো সাঁতার কাটতে পারতো, কিন্তু আমি সাঁতার কাটতে পারি না, তারপরেও সে আমার সাথে এরকম করেছে। সে আমাকে মারতে চায়। ফ্যাং বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, উল্টো সে আমাকে ধাক্কা দিয়েছে। লি সেখানে ফ্যাংকে বলছিল, তুমি এই সব কিছু এই কারণে করছো কারণ আমি শ্যানকে ফেভার করছি তার এক্সামের জন্য। এসব বলে সে শ্যানকে নিয়ে চলে যায় আর সে একেবারে ফ্যাংয়ের ওপর কোনো নজর দেয় না। ফ্যাং দূর থেকে সবকিছু দেখছিল আর ভাবছিল, আমি আমার আগের জন্মে তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু এইবার না। আমি খুব শীঘ্রই এই জায়গা থেকে চলে যাব তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে, এবং তারপর আমি ইম্পেরিয়র এক্সাম দিব। তারপর ফ্যাং পাঠশালায় চলে যায় এবং সেখান থেকে তার রেজাল্ট সংগ্রহ করে। আসলে রেজাল্টের মাধ্যমে ইম্পেরিয়র এক্সামে ভাগ নেওয়া যেত। ফ্যাং তো অনেক বেশি হ্যাপি ছিল কারণ সে প্রথম পজিশন পেয়েছে। ফ্যাংকে যে লোকটা রেজাল্ট দিচ্ছিল সে লোকটাকে সে কিছু স্বর্ণ মুদ্রা দেয় আর বলছিল, আমি যে পরীক্ষায় প্রথম হয়েছি এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। আমার ভাই বালি যেই তোমাকে জিজ্ঞেস করবে তাকে কোনো কিছুই বলবে না। অন্যদিকে শ্যান কাউকে দিয়ে একটা রেজাল্ট কার্ড বানিয়েছিল যেখানে দেখা যাচ্ছিল সে চতুর্থ হয়েছে। বর্তমানে একজন লোক কার্ড দিচ্ছিল আর সে লিকে বলছিল, দেখো আমি কত পরিশ্রম করেছি, আমি চতুর্থ হয়েছি, এবার আমি রাজকীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। লি বলে, ভালো ব্যাপার, তোমার যখন পয়েন্ট হয়ে গেছে তুমি পরীক্ষা দিবে। শ্যান বলে, যদি ফ্যাং এ পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে কি হবে। লি বলে, তোমার এই সব কিছু নিয়ে চিন্তা করতে হবে না, এসব কিছু আমি সামলে নিব। দূরে দাঁড়িয়ে শ্যান তো সবকিছু শুনছিল আর ভাবছিল, এই সব কিছু সে আমার ভাইয়ের কারণে করছিল, কিন্তু এবার যাই হয়ে যাক না কেন এরকম কোনো কিছুই হবে না। এবার যাই হয়ে যাক না কেন রাজকীয় পরীক্ষায় আমি তো অংশগ্রহণ করবই। অন্যদিকে শ্যান তার প্যারেন্টসের কাছে আসে আর বলছিল, দেখুন আমি চতুর্থ পজিশন পেয়েছি। রেজাল্ট দেখার পর তো শ্যানের মা বাবাও অনেক বেশি হ্যাপি হয়। তখনই ফ্যাং সেখানে চলে আসে। ফ্যাংয়ের বাবা তো একদমই খুশি হয় না আর বলছিল, দেখো তোমার ভাই কত পরিশ্রম করেছে, চতুর্থ পজিশন পেয়েছে, আর তুমি কি করেছো। এসব শোনার পর তো ফ্যাংয়ের অনেক বেশি রাগ লাগছিল, কিন্তু সে কার্ড দেখাতে গিয়েও দেখায় না, লুকিয়ে রাখে।
আর সে মনে মনে ভাবছিল শুধুমাত্র সঠিক সময়ের অপেক্ষা। ফ্যাংয়ের সৎমা তার ছেলেকে বলছিল, তুমি পরীক্ষা এত ভালো করেছো, তাই মিস লি তোমার জন্য একটা পার্টির আয়োজন করেছে। তারপর আমরা সেই পার্টির সিন দেখতে পাই যেখানে অনেককেই দাওয়াত করা হয়েছিল। লি সেখানে শ্যানের কাছে আসে আর তাকে বলে, দেখো আমি তোমার জন্য উপহার এনেছি, তুমি তোমার পরীক্ষা এত বেশি ভালো করেছো এ কারণে। শ্যান তো অনেক খুশি হচ্ছিল আর ধন্যবাদ জানায়। লি তো সেই জায়গায় খাবার আনে আর বলছিল, এই খাবার আমি বানিয়েছি, তোমরা সবাই টেস্ট করো। সেখানে মাছের রান্না করা খাবার দেওয়া হয়েছিল। সেখানে ফ্যাং ভাবছিল, এই মাছের খাবার আমি একদমই খাই না, তারপরেও সে জানার সত্ত্বেও আমার জন্য এই খাবার নিয়ে এসেছে। সে কখনো আমার দিকে নোটিসই করেনি। আমার মাছে অ্যালার্জির কারণে আমি কখনো মাছ খাইনি। সেখানে ফ্যাং লিকে বলছিল, তুমি কি এই খাবার আমার জন্য নিয়ে এসেছো? আমি এই খাবার একেবারেই পছন্দ করি না, আর তুমি তো এ ব্যাপারে কোনো কিছুই জানো না। সেখানে লি যাতে তাকে নোটিস না করে শ্যান বলছিল, চলো আমরা ভাইয়ের জন্য অন্য কোনো খাবার আনি। আর লিকে সেখান থেকে নিয়ে যায়। ফ্যাং এই সবকিছুই দেখছিল এবং ড্রিঙ্ক করছিল। শ্যাং কিছুটা দূরে যাওয়ার পর একজন মহিলাকে ইশারা করে। তখন সে মহিলা ফ্যাংয়ের কাছে চলে যায় এবং ইচ্ছে করে তাকে ধাক্কা মারে। আর সে মহিলা সবার সামনে চিল্লাচ্ছিল আর বলছিল, সে আমার সাথে মিসবিহেভ করেছে। সেখানে থাকা কেউই তো তাকে কোনো কিছু জিজ্ঞেস না করেই মারতে শুরু করে। সেখানে ফ্যাংকে মারা হচ্ছিল এবং সে মহিলা ভাবছিল, সে আমাকে যে কাজ দিয়েছিল সে কাজ আমি করে ফেলেছি। লি সেখানে যাচ্ছিল দেখার জন্য কি হয়েছে। শ্যান ভাবে লি সবকিছু দেখে ফেললে গড়বড় হয়ে যাবে, তাই সে লিয়ের সামনে নাটক করছিল তার ভালো লাগছে না, তার এখানে ব্যথা করছে। লি বলে, তোমার কি হয়েছে, আমি তোমাকে ওষুধ লাগাতে নিয়ে যাচ্ছি, এ কথা বলে চলে যায়। শ্যান সেখানে তাকে ডাকে কিন্তু সে ডাকে সে সাড়া দেয় না, মানে সে শুনতে পায়নি। লিয়ের শেষের অবস্থা দেখে আমার অনেক বেশি হেভি লাগছিল, কারণ আমার মনে হয় তার মতো মেয়ে এটাই ডিজার্ভ করে। যাই হোক, কোনো রকম ভাবে আহত হয়ে ফ্যাং তার বাড়িতে ফিরে, আর সেই জায়গায় তো তার ফিয়ন্সে তার ভাইয়েরই যত্ন করছিল। সেখানে ফ্যাং কোনো রকম ভাবে দরজাকে অনেক জোরে লাথি মারে এবং ভেতরে ঢুকে পড়ে। সেখানে ফ্যাং তো শ্যানকে দেখছিল। তার কোমরে একটা জ্যাট ছিল, যে জ্যাটটা ফ্যাং আসলে লিকে দিয়েছিল, কারণ এটাই তার মায়ের শেষ অংশ ছিল। লি ফ্যাংকে ধরার চেষ্টা করলে ফ্যাং তাকে দূরে সরিয়ে দেয় আর বলে, এটা আমার মায়ের শেষ অংশ ছিল, এটা আমার কাছে অনেক বেশি মূল্যবান, এটা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি কেন তাকে এটা দিয়েছ? আমি তো ভাবতেও পারিনি তুমি এরকম কোনো কিছু করবে। শ্যান বলে, যদি এটার কারণে তুমি আমার সাথে এরকম করে থাকো তাহলে এটা নিয়ে নাও। ফ্যাং তো সেটা নিতেই চাচ্ছিল কিন্তু লি তার হাত সরিয়ে দেয়। লি মধ্যে এসে বলতে শুরু করে, তোমার ভাইয়ের সাথে তুমি যা করেছো তার জন্য তোমার ক্ষমা চাইতে হবে, তাহলেই তুমি এটা পাবে। আমি একটা ফেয়ারওয়েল পার্টি রেখেছি, তোমার সেখানে সবার সামনে তার কাছে ক্ষমা চাইতে হবে। এসব শোনার পর তো ফ্যাংয়ের অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ সে তো কোনো কিছুই করেনি। কিন্তু তার মায়ের শেষ অংশ, এই কারণে সে কোনো কিছুই বলে না আর ভাবছিল, এটা নেওয়ার পর আমিও চলে যাব এক্সাম দেওয়ার জন্য। তারপর আমরা সেই ফেয়ারওয়েল পার্টির সিন দেখতে পাই, যেখানে লি ফ্যাংকে বলছিল, তুমি কি তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাইবে না? আর সে ফ্যাংকে বলছিল সবার সামনে তার ভাইয়ের কাছে ক্ষমা চাইতে। ফ্যাং তো ক্ষমা চাইতে চাচ্ছিল না, কিন্তু সে ভাবে তার জেট নেওয়ার জন্য তার এরকম করতেই হবে। ফ্যাং সেখানে ক্ষমা চাইতেই যাবে, কিন্তু লিয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে চলে আসে আর বলে, শ্যানের রেজাল্ট কার্ড কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। লি বলে, কি, তাড়াতাড়ি করে সব জায়গায় খোঁজো, দেখো কোন জায়গায় আছে। যে কোনোভাবেই হোক তার রেজাল্ট কার্ড খুঁজে বের করতে হবে। রেজাল্ট কার্ড সব জায়গায় খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না, তাই তারা তখন ফ্যাংয়ের রুমের মধ্যে আসে। ফ্যাং বলে, এখানে কোনো কিছুই নেই। সৎমা বলে, মনে হচ্ছে ফ্যাংয়ের রুমে কিছু একটা আছে, সে কোনো কিছু গোপন করছে, এই কারণে সে ইচ্ছে করে আমাদেরকে ভেতরে যেতে দিচ্ছে না। আর সে গার্ডদেরকে বলছিল, এই রুমটা ভালো করে খোঁজো। ফ্যাং বলে, এই রুমের মধ্যে কোনো কিছুই নেই, কিন্তু সৎমা বলে, না এখানেই আছে, মানে সব কিছুই তাদের প্ল্যানিং ছিল ফ্যাংকে লিয়ের সামনে নিচু করতে, তারা এই সব কিছু করেছিল। আর ফ্যাং তো এই কারণে নিষেধ করছিল, কারণ তার আসল রেজাল্ট কার্ড এখানেই আছে, সবাই যদি দেখে ফেলে, যেটা সে তার বিছানার বালিশের নিচে রেখেছিল। সেখানে একজন তো সে রেজাল্ট কার্ড বের করতেই যাবে, তখনই শ্যানের রেজাল্ট কার্ড সেখানে বের হয়ে আসে। একজন সৈন্য সেটা খুঁজে পায় আর বলে, আমি খুঁজে পেয়েছি। আসলে শ্যান এবং তার মায়ের কাজ ছিল এটা। ফ্যাংয়ের বাবা তো সেই জায়গায় ফ্যাংয়ের উপর রাগ দেখাচ্ছিল আর বলছিল, তুমি রেজাল্ট কার্ড নিয়ে তোমার ভাইয়ের জায়গায় ভাগ নিতে, তুমি পরীক্ষা দেওয়ার জন্য এই সব কিছু করেছ। ফ্যাং বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, আমি কেন আমার ভাইয়ের জায়গায় পরীক্ষা দিতে যাব, কেউ আমাকে ফাঁসাতেই সব কিছু করেছে। লি বলে, আমাদের সামনে সব কিছু চলে এসেছে, তুমি আমার ফিয়ন্সে, কিন্তু তারপরেও আমি তোমাকে ছাড়বো না। আর সে ফ্যাংকে বলে, তুমি আজকে গ্রামে যাবে এবং 1 মাস ধরে সেখানেই কাজ করবে, তোমাকে এখন থেকে খেতেই কাজ করতে হবে।
তারপর থেকে ফ্যাংকে খেতেই কাজ করতে হয়েছিল। সেখানে লিয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, তোমাকে আরো কাজ করতে হবে, তাই কাজ তাড়াতাড়ি করে করো। তখনই আমাদের আসল গল্পের নায়িকা চিন সেখানে চলে আসে আর বলে, এখন কি অ্যাসিস্ট্যান্ট অর্ডার দিবে সে কি কাজ করবে না কাজ করবে। তার সাথে রাজকুমারী লিয়ের বিয়ে ঠিক হয়েছে, তারপরেও কিভাবে অ্যাসিস্ট্যান্ট তাকে অর্ডার দিচ্ছে। লিয়ের অ্যাসিস্ট্যান্ট যখন এসব কথা শোনে সে তো চলে যায়। ফ্যাং তারপর জিনকে জিজ্ঞেস করে, আপনি কে এবং এখানে কি করছেন? এখানে আজই আমি আপনাকে প্রথম দেখলাম। জিন বলে, আমরা এই দিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের অনেক পানি পিপাসা পেয়েছে, তাই পানি খেতে আসলাম। তখন ফ্যাংও তার জন্য পানি নিয়ে আসে। পানি খাওয়ার পর জিন তাকে বলছিল, এত বেশি কাজ করার কারণে তুমি অনেক বেশি ঘেমে গেছো, এই রুমালটা তোমার কাছেই রাখো, যখন তোমার প্রয়োজন পড়বে তুমি তোমার চেহারা পরিষ্কার করে নিও। ফ্যাংকে রুমাল দেওয়ার পর সে চলে যায়। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট তো এই সব কিছুই দেখেছিল আর লিয়ের কাছে গিয়ে তাকে বলছিল, ফ্যাংয়ের কাছে একটা মেয়ে গিয়েছিল এবং তার কাছে পানি চেয়েছে। ফ্যাং যখন সেই মেয়েটাকে পানি খাইয়েছে, সেই মেয়েটা যাওয়ার আগে তাকে একটা রুমাল দিয়েছে। লি ভাবছিল, এখন ফ্যাংকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে, না হলে হতে পারে সেই মেয়েটাকে সে পছন্দ করতে শুরু করে। তাই সে ফ্যাংয়ের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে, তোমাকে যে মেয়েটা রুমাল দিয়েছে সেই মেয়েটা কে ছিল? ফ্যাং বলে, আমি তাকে চিনি না, আমি তাকে পানি দিয়েছিলাম, তাই সে আমাকে সাহায্য করেছে। লি বলে, আচ্ছা ঠিক আছে, এখন তোমার আর এখানে থাকতে হবে না, তুমি আমার সাথে প্যালেসে চলো। ফ্যাংও তখন তার পেছনে পেছনে প্যালেসে চলে যায়। ফ্যাং প্যালেসে ফিরে গিয়েছিল, তাই আশেপাশের অনেকেই কথা বলছিল, ফ্যাংয়ের তো সেই জায়গায় 1 মাস থাকার কথা ছিল, কিন্তু কিছুদিন থাকার পরই তো তাকে নিয়ে আসা হলো। একজন বলে, আমি তো শুনলাম মিসলি নিজে গিয়ে তাকে নিয়ে এসেছে। এসব শোনার পর তো শ্যান অনেক বেশি রেগে যায় আর ভাবছিল লি নিচে গিয়েছিল তাকে আনতে। তাই সে আবারও ফ্যাংকে জ্বালাতে তার কাছে চলে যায় আর তাকে বলছিল, তোমার তো আমার কাছে ক্ষমা চাওয়ার কথা ছিল, এখন ক্ষমা চাও। ফ্যাং তাকে বারবার ইগনোর করছিল আর শ্যান বারবার বলছিল, আমার কথা শুনতে পাচ্ছ না, আমার কাছে ক্ষমা চাও। ফ্যাং তো সেখানে তার কথা ইগনোর করছিল। শ্যান তার জামা চেপে ধরে আর বলে, তুমি আমার কথা শুনবে না? আর সে ফ্যাংয়ের মায়ের সে জেট বের করে আর সেটা আগুনের ওপরে রাখে। আর সে ফ্যাংকে বলছিল, এখন আমার কাছে ক্ষমা চাও, না হলে আমি এই জেট একেবারে আগুনের উপরে ফেলে দিব আর এটা জ্বলে যাবে। ফ্যাং তো সেই জেটটা ধরার চেষ্টা করে, কিন্তু সেই জেটটা হঠাৎ করে তার হাত থেকে ছুটে যায়, নিচে পড়ে ভেঙে যায়। আর শ্যান নিজের দোষে সেই জায়গায় আগুনের উপরে ছেঁকা খায় এবং তার হাত পুড়ে যায়। শ্যান চিল্লাচ্ছিল আর বলছিল, আমাকে বাঁচাও, ফ্যাং আমাকে মেরে ফেলবে। অন্যদিকে ফ্যাংয়ের মায়ের শেষ চিহ্ন ছিল, তাই সে তার জেট নিয়েই কান্না করছিল। অন্যদিকে শ্যানের আওয়াজ শুনে সেখানে লি এবং তার মাও চলে আসে। লি এসে বলছিল, তুমি এসব কিছু কি করছো? ফাদার তো ফ্যাংকে বলছিল, তুমি তোমার ভাইকে মারতে চাচ্ছ। শ্যানকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং ফ্যাংকে ধরা হয়েছিল। সৎমা বলছিল, আমার ছেলে যতটা কষ্ট পেয়েছে ফ্যাংকেও ঠিক সেরকম কষ্ট পেতে হবে। সেখানে লি একটা ওষুধ ওঠায় আর সে ফ্যাংয়ের কাছে গিয়ে ফ্যাংকে সেটা পান করতে বলে আর সে ফ্যাংকে বলে, ডাক্তার বলেছে এটা খেলে তুমি অনেক আরাম পাবে। ফ্যাং ভাবছিল, এটাই শেষবার আমি তোমার উপর বিশ্বাস করছি, এবার যদি তুমি আমার বিশ্বাস ভাঙো তাহলে সারা জীবনে ওই বিশ্বাস তুমি আর অর্জন করতে পারবে না, আর আমার বিশ্বাসের সাথে সাথে আমাদের সম্পর্ক ভেঙে যাবে। এসব ভাবতে ভাবতে ফ্যাং সেটা খেয়ে ফেলে এবং সেটা খাওয়ার পরই তার মাথা অনেক ঘুরছিল আর এখন তার আর বুঝতে বাকি থাকে না এই সব কিছু লি ইচ্ছে করে করেছে। ফ্যাং অজ্ঞান হওয়ার আগে লিকে শেষবারের জন্য দেখে আর ভাবে, তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ, আমি ঠিক হওয়ার পর 1 মিনিটও তার সাথে থাকবো না, আমি এখান থেকে চলে যাব। ফ্যাংয়ের বাবা তার লোককে বলছিল, যেরকম ভাবে শ্যান আঘাত পেয়েছে তার হাতেও সেরকম ভাবে আঘাত করো। তখন ফ্যাংয়ের বাবার লোকও তার হাতে সেরকম ভাবে কাট লাগায়। তারপর ফ্যাংয়ের যখন জ্ঞান ফিরে সে দেখতে পায় তার হাত তো অনেক বেশি ব্যথা করছিল আর সে কোনো রকম ভাবে দরজা খুলে বাইরে আসে। সেখানে থাকা দুজন মেয়ের কথা বলছিল, মিস লি বারবার শ্যানকেই সাহায্য করে, তার অন্তত আজকে উচিত ছিল ফ্যাংয়ের পাশে থাকা এবং তার কেয়ার করা, কিন্তু সে শুধুমাত্র শ্যানের পেছনেই পড়ে থাকে। ফ্যাং দূর থেকে দেখছিল তারা সবাই শ্যানের কেয়ার করছিল, মানে মনে হচ্ছিল সেই আউটসাইডার। ফ্যাং ভাবছিল, আমি এখন ক্যাপিটালে চলে যাব, সেখানে গিয়ে আমার রাজকীয় পরীক্ষায় ভাগ নিতে হবে। আর লি সেখানে শ্যানকে খাবার খাওয়াচ্ছিল। এলিকে দেখলে আমার যে কত রাগ হয় আমি বলে বোঝাতে পারবো না। ফ্যাং তারপর তার সব জিনিসপত্র প্যাক করে চলে যাচ্ছিল, হঠাৎ করে সেখানে লিয়ের একজন বান্ধবী চলে আসে। সে মেয়েটা ফ্যাংয়ের কাছে চলে যায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? ফ্যাং বলে, ভালোই হয়েছে তোমাকে পেয়ে গেছি, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার কাছে একটা লেটার আছে যেটা তুমি আমার পরিবর্তে মিস লিকে দিয়ে দিবে। তাই সে লেটার মিস লিয়ের বান্ধবীকে দিয়ে দেয় আর বলে, এটা তুমি তাকে দিয়ে দিও। তারপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যানকে ব্যান্ডেজ করা হচ্ছিল। লি ডাক্তারকে জিজ্ঞেস করে তার আঘাত এখন কেমন, সে কি পরীক্ষা দিতে পারবে। তাকে পরীক্ষা দেওয়ার জন্য ক্যাপিটালে যেতে হবে, সে কি যেতে পারবে।
ডাক্তার বলে এখন সে ঠিক আছে, সে পরীক্ষা দিতে পারবে। এ কথা বলার পর ডাক্তার চলে যায়। তারপর লিয়ের অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে আপনার বান্ধবী এসেছে আপনার সাথে দেখা করতে। সে আমাকে বলল আপনার জন্য জরুরি কিছু খবর আছে। লি ভাবছিল আমার এখন গিয়ে ফ্যাংয়ের সাথে দেখা করা উচিত। লি বলে এখন আমি তার সাথে দেখা করতে পারবো না, কালকে আমি পার্টি রেখেছি কারণ শ্যান ইম্পেরিয়র এক্সাম দিতে যাবে। তাকে বলো আমি কালকেই তার সাথে দেখা করব। অন্যদিকে সে ফ্যাংকে দেখার জন্য তার রুমে যায়। লি তো ফ্যাংয়ের রুমে আসার পর তাকে অনেক ডাক দিচ্ছিল কিন্তু সে কোথাও তাকে খুঁজে পায় না। তখনই ঢং করতে সেখানে শ্যান চলে আসে আর বলে আমি তো ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম তার কাছে ক্ষমা চাইতে। আমি জানি ফ্যাং তো আমার কাছে ক্ষমা চাইবে না, তাই আমি নিজেই এলাম। কিন্তু আমার ভাই কোথায় গেছে, তাকে কোথাও দেখতে পাচ্ছি না। নিয়ে বলে যাই হোক তোমার এখানে আসা উচিত হয়নি, তোমার শরীর তো ভালো না, আর তোমার ভাই তো কিছুদিন পরেই চলে আসবে। আমি জানি সে আমাকে জ্বালাতেই সব কিছু করছে যাতে সে আমার মনোযোগ আকর্ষণ করতে পারে। তারপর আমরা সে বুকেটের সিন দেখতে পাই যেখানে অনেকে এসেছিল, কিন্তু লি তো সেই জায়গায় বারবার ফ্যাংয়ের কথাই ভাবছিল আর ফ্যাং যে সিটে বসতো সেই সিটের দিকেই সে তাকাচ্ছিল। লি আপসেট হয়ে ভাবছিল কেন ফ্যাং এখনো আসলো না, তার তো ফিরে আসার কথা। লি বলে আমার ভালো লাগছে না, আমি বাইরে গেলাম। লি যখন বাইরে আসে তার কাছে তার বান্ধবী আসে আর বলে আমি তোমাকে লেটার দেওয়ার জন্য কতদিন ধরে খুঁজছি, আমি এতদিন ধরে তোমার সাথে দেখা করতে চাচ্ছি কিন্তু তুমি আমার সাথে দেখাই করলে না। লিকে সে লেটার দেয় আর বলে এটা ফ্যাং দিয়েছে তোমাকে দেওয়ার জন্য। লি তার বান্ধবীর কাছ থেকে লেটার নিয়ে পড়তে শুরু করে, যেখানে ফ্যাং লিখেছিল তোমার সাথে আমার যে বিয়ে হওয়ার কথা ছিল আমি সে বিয়ে করতে রাজি না, আমি তোমার সাথে বিয়ে ভেঙে দিচ্ছি, তাছাড়া আমি এখান থেকে চলে যাচ্ছি, তুমি আর কখনোই আমাকে পাবে না। এসব পড়ার পর তো লি অনেক রেগে যায় আর বলে সেরকম করতে পারে না। লি তাড়াতাড়ি করে ফ্যাংয়ের কক্ষে চলে যায় দেখার জন্য সে কি সত্যিই চলে গেছে। আশেপাশে সবকিছু দেখার পর তারা বুঝতে পারে ফ্যাংয়ের কোনো জামা কাপড় নেই। তার মেয়েট বলে সব জায়গায় খুঁজে দেখেছি ফ্যাংয়ের কোনো কিছু এখানে নেই, সব কিছু রেখে সে চলে গেছে। লি রেগে বলছিল এরকম হতে পারে না। ফ্যাংয়ের প্যারেন্টস সেখানে চলে আসে। লি ফ্যাংয়ের বাবাকে সে লেটার দেয় আর বলে দেখুন ফ্যাং কি লিখেছে। ফ্যাংয়ের বাবা তো লেটার দেখার পর একেবারে শকটে চলে যায় আর বলে এরকম হতে পারে না, সে এরকম করতে পারে না, আমি যেখান থেকে পারি ফ্যাংকে খুঁজে এনে দিব, তারপর শাস্তি তুমি তাকে দিবে। লি বলে না তার কোনো প্রয়োজন নেই, আমি জানি সে আমার মনোযোগ পাওয়ার জন্য এই সব কিছু করছে, কিছুদিনের মধ্যেই সে ফিরে আসবে। এরকম ভাবেই কিছুদিন কেটে যায় কিন্তু ফ্যাং আসে না। লি রাতে মন খারাপ করে বসেছিল, তার কাছে শ্যান আসে। শ্যান এসে লিকে বলছিল তুমি কেন প্যারেশান হচ্ছ, তুমি একেবারেই প্যারেশান হইও না, আমি তোমার পাশে আছি, তোমার একেবারেই তার কথা চিন্তা করতে হবে না। লি তার কথার কোনো উত্তর দেয় না আর সেখান থেকে উঠে চলে যায়। মানুষ থাকতে অবহেলা করে এবং হারিয়ে ফেললে তার খোঁজ নাই। অন্যদিকে ফ্যাং একটা জায়গায় গিয়ে খাবার খাচ্ছিল, তখনই তার কাছে একজন ভিক্ষুক মহিলা আসে এবং খাবার চায়। ফ্যাং তখন নিজের খাবার থেকে তাকে একটু খাবার দেয়। সে মহিলা খাবার খাচ্ছিল আর তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। ফ্যাং বলে আমি রাজধানীতে যাচ্ছি, আমি রাজধানীতে গিয়ে ইম্পেরিয়র এক্সাম দিব। মহিলা বলে আমার তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি নিশ্চয়ই ভালো কিছু করবে, যে মানুষ অন্যের ভালো চায় তার সাথে ভালোই হয়। সেখানে আমাদের গল্পের নায়িকা চীন চলে আসে আর দোকানদারকে বলছিল যত ভালো খাবার আছে নিয়ে আসো, কোনো ভালো খাবার যাতে মিস না হয়। ফ্যাং তাকে দেখতে পায় আর ভাবছিল এটা তো সেই মেয়েটা যে আমার কাছে পানি খেতে এসেছিল। চীন এসে ফ্যাংকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, তুমি কি ক্যাপিটালে যাচ্ছ ইম্পেরিয়র এক্সামে পার্টিসিপেট করতে, আমি কি তোমার সাথে যেতে পারি, আসলে আমিও তো রাজধানীতেই যাচ্ছি। ফ্যাং বলে কোনো ব্যাপার না, তুমি আমার সাথেই যেতে পারো, আমরা দুজন একসাথে রাজধানীর দিকে যাব। তখনই চীন যেসব খাবার অর্ডার করেছিল সব খাবার সেখানে চলে আসে। ফ্যাং সেখানে খাবার নিতে চাচ্ছিল কিন্তু চীন নিজেই তাকে খাবার সার্ভ করে। ফ্যাং ভাবছিল এরকম ভাবে লি কখনোই আমাকে খাবার দেয়নি কিন্তু সে দিচ্ছে। অন্যদিকে অনেক দিন হয়ে যায়, তাই লি তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল ফ্যাং এখন কোথায় আছে তুমি খুঁজে বের করো। তখনই শ্যানা শেয়ারলিকে বলে আমি জানি তুমি ফ্যাংয়ের জন্য অনেক টেনশন করছো, কিন্তু আমি রাজধানীর দিকে যাব, তুমি কি আমার সাথে যাবে, তুমি আমার সাথে রাজধানীতে গেলে অনেক বেশি ভালো হতো, তুমি আমার পাশে থাকলে আমার মনোবল অনেক বেশি বেড়ে যেত আর আমি সফল হতে পারতাম। লি বলে আচ্ছা ঠিক আছে আমি তোমার সাথে যাব, কিন্তু ক্যাপিটালে যাওয়ার আগে কিছু শপিং করতে হবে। লি তারপর কিছু জিনিস কেনাকাটা করার জন্য শপে চলে যায়। সেখানে একটা কালো জামা সে দেখতে পায় আর ভাবছিল ফ্যাং তো এরকম জামা অনেক পছন্দ করত, এরকম টাইপের জামাই সে বেশি পরতো। লি সে জামা দেখছিল আর সেটাই ভাবছিল। অন্যদিকে ফ্যাংকে দেখানো হয় সে আর চীন তো অনেক বেশি মজা করছিল। চীন আগে আগে দৌড়াচ্ছিল এবং ফ্যাং তার পেছনে দৌড়াচ্ছিল, তারা দুজনে একে অপরের সাথে অনেক বেশি এনজয় করে।
হঠাৎ করে জিনের পা একটা জায়গার মধ্যে লাগে আর সে যখন পড়েই যাবে তখনই তাকে ফ্যাং ধরে ফেলে। জিন সেখানে ফ্যাংকে দেখছিল, হঠাৎ করে তার হাত ফ্যাংয়ের হাতের দিকে লাগে, এ কারণে তার হাতের কাপড় সরে যায় আর সে ফ্যাংয়ের আঘাত দেখতে পায়। জিন বলে, তোমার এরকম আঘাত কিভাবে লেগেছে, তাড়াতাড়ি চলো, চিকিৎসা করাতে হবে। তারপর জিন তাকে একটা জায়গায় নিয়ে আসে এবং তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। ফ্যাং তো জিনকে দেখছিল আর ভাবছিল, লিও কখনো এরকম ভাবে আমার ট্রিটমেন্ট করেনি বা আমার কেয়ারও করেনি, কিন্তু জিন আমার কত কেয়ার করছে। জিন বলে, এই জায়গাটা বেশি একটা ভালো না, বেশিক্ষণ এখানে থাকলে সমস্যা হতে পারে। ডেঞ্জারাস কেউ আসার আগে আমাদের এখান থেকে চলে যেতে হবে। তারা যখন চলে যাবে তখনই সেই জায়গায় একজন ডাকাত চলে আসে আর বলছিল, তোমাদের কাছে যা আছে বের করো, যদি আমার কথা না শোনো আমি তোমাদেরকে মেরে ফেলবো। তারা তো কোনো কিছু দিচ্ছিল না, তাই সে লোকটা যখন হামলা করতে যাবে তখনই ফ্যাং তার উপর অ্যাটাক করে বসে। তখন ফ্যাং আর সে লোকটার মধ্যে অনেক বড় ফাইট হচ্ছিল। ফ্যাং কোনো রকম ভাবে সে লোকটাকে নিচে ফেলে দেয়, কিন্তু সেই লোকটা তাকে তরোয়াল দিয়ে আঘাত করে। ফ্যাংয়ের কাছে একটা চাকু ছিল, সে চাকু সে বের করে আর ডাকাতকে সেখানেই মেরে ফেলে। জিন সেখানে ফ্যাংয়ের কেয়ার করতে শুরু করে আর বলে, আমাদের এখান থেকে যেতে হবে, তোমাকে ভালোভাবে চিকিৎসা করাতে হবে। অন্যদিকে একটা জায়গায় লি এবং শ্যান আসে। শ্যান বলছিল, এখন আমাদের এখানেই রেস্ট করতে হবে, কালকে আমরা আবারও সফর শুরু করব। তারপর তারা দুজনেই ভেতরে চলে যায় এবং বসেছিল। শ্যান সেখানে লিকে কয়টা প্রেস্টি বের করে দেয় আর বলে, তুমি এটা খেয়ে দেখো, তোমার নিশ্চয়ই খিদে পেয়েছে। সেই প্রেস্টিজ দেখার পর তো তার আবারও ফ্যাংয়ের কথা মনে পড়েছিল। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই ফ্যাং তার জন্য প্রেস্টিজ আনার জন্য অন্য শহরে চলে যায়, কারণ লিয়ের সে প্রেস্টিজ খেতে অনেক ইচ্ছে করেছিল। ফ্যাং তারপর সে প্রেস্টিজ তার কাছে এনে তাকে দেয়, কিন্তু সে উল্টো রাগ দেখিয়েছিল আর বলেছিল, তোমার এত লেট হয়। আর সে উল্টো ফ্যাংকে রাগ দেখিয়ে সে প্রেস্টিজও ফেলে দিয়েছিল। লি তো বারবার ফ্যাংকে বলছিল, তোমার এত বেশি লেট হয়েছে। বর্তমানে এসব ভেবে সে অনেক প্যারেশান হচ্ছিল। শ্যান ভাবে মনে হচ্ছে সে আবারও ফ্যাংয়ের কথা ভাবছে, তাই সে মনোযোগ পাওয়ার জন্য আবারও ড্রামা করছিল, আমার এখানে ব্যথা করছে। লি বলে, তোমাকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে, না হলে তুমি পরীক্ষা কিভাবে দিবে, তোমার অবস্থা বেশি একটা ভালো মনে হচ্ছে না। শ্যান বলে, তুমি আমার সাথে আছো, আমার কোনো কিছুই হবে না, আর দেখো সে পরীক্ষায়ও আমি পাশ করব। তারপরের দিন ডাক্তারকে চেক করিয়ে লি তাকে নিয়ে একটা হোটেলে আসছিল। তারা যখন ভেতরে যাচ্ছিল হঠাৎ করে চীনের মেড সেখানে চলে আসে এবং ধাক্কা খায়। লি তো মেয়েদের ওপর চিল্লাচ্ছিল, তুমি কি দেখে চলতে পারো না, তুমি এই সব কিছু কি করেছো। মেড সেখানে কিছু ওষুধ নিয়ে এসেছিল, সে তো পা দিয়ে সে ওষুধগুলো পিষতে শুরু করে। চেন ফ্যাংয়ের জন্য এই ওষুধ তার মেয়েকে আনতে বলেছিল। মেয়েড এসব দেখার পর তাকে ধাক্কা মারে, তাই লি তাকে চড় মেরে বসে। তখনই চিন সেখানে চলে আসে আর লিকে বলে, তুমি এই ওষুধ নষ্ট করেছো, এবারে ওষুধের টাকা তোমাকে পরিশোধ করতে হবে। তারা সেখানে তর্ক করার চেষ্টা করে, তাই চিন রেগে তাকে চড় মারে। শ্যান রেগে বলে, তুমি এই সব কিছু কি করছো। চিন বলে, সামান্য জিনিস নিয়ে তোমরা নাটক করতে পারো আর আমিও পারি। চিন সেখানে সবাইকে ডাকতে শুরু করে আর বলছিল, তারা আমাদের সাথে অনেক বাটপারি করছে, প্রথম আমাদের ওষুধ নষ্ট করেছে, এখন আমাদের টাকা পরিশোধ করতে চাচ্ছে না। শ্যান বলে, সবকিছু বাদ দাও, চলো আমরা ভেতরে চলে যাই। তারপর তারা দুজনেই ভেতরে চলে যায়। তাদের যাওয়ার পর চিন আবারও তার মেয়েকে টাকা দেয় আর বলে, যাও আবার ওষুধ নিয়ে আসো, আমি চাই ফ্যাং সাথে সম্পূর্ণ সুস্থ হতে পারে। চিন তারপর ফ্যাংয়ের কাছে যায়। ফ্যাং জিজ্ঞেস করে, তোমাদের এত দেরি হলো কেন, তোমার মেয়েও এখন পর্যন্ত আসলো না, কি হয়েছে। চিন বলে, আসলে দুইজনের সাথে আমাদের ঝগড়া হয়ে গিয়েছিল, এ কারণে দেরি হয়ে গেছে। যাই হোক, সেসব কোনো ব্যাপার না, তুমি কেন উঠে দাঁড়িয়েছ, তোমার তো শরীর অনেক বেশি খারাপ, এত বেশি হাঁটাচলা করলে তোমার আঘাত কিভাবে ঠিক হবে। লি তারপর উপরে আসে এবং পেছন থেকে সে ফ্যাংকে দেখে আর ভাবছিল তাকে ফ্যাংয়ের মতো মনে হচ্ছে, এরকম কি হতে পারে ফ্যাং এখানে। লি তো বারবার উকি দিয়ে দেখার চেষ্টা করছিল, আর সে মনে মনে ভাবছিল এখানে ফ্যাং আছে কিনা আমার খোঁজ নিতে হবে। অন্যদিকে চিন ফ্যাংয়ের কেয়ার করছিল, মেডো চলে আসে ওষুধ নিয়ে। ফ্যাং চিনের সাথে কথা বলছিল আর ওষুধ খাচ্ছিল। অন্যদিকে লি বাইরে থেকে কথা শোনার চেষ্টা করছিল, তার মনে হয় সত্যি তো ফ্যাংয়ের কথা শোনা যাচ্ছে, কণ্ঠ পুরা সেম মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে সত্যি সেখানে। আর সে যখন কনফার্ম হওয়ার চেষ্টা করছিল তখনই শ্যান চলে আসে। শ্যানকে দেখে সে অনেক অবাক হয়। শ্যান তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো। লি বলে, আমার মনে হচ্ছে ফ্যাং এখানেই আছে। শ্যান বলে, তুমি একটু বেশি ভাবছো, সে এখানে কিভাবে আসবে। এসব কিছু একটা বলে সে লিকে বোঝায় আর নিয়ে যায়। তারপর শ্যান লিয়ের সাথে বসেছিল আর ভাবছিল, তার দ্বিতীয়বার মনে হয়েছে ফ্যাং এখানে, আমার খোঁজ নিতে হবে, হতে পারে সত্যিই ফ্যাং এখানেই আছে, আমি আজকে গিয়ে কনফার্ম হব। অন্যদিকে ফ্যাং তার জিনিসপত্র গোছাচ্ছিল এবং শ্যান বারবার দরজা নক করে। ফ্যাং গিয়ে দরজা খোলে, তাকে দেখার পর তো তার ভাই একেবারে শকটে চলে যায়। শ্যান অবাক হয়ে বলছিল, তুমি এখানে, এখন আমাদের পিছু করতে করতে তুমি এখানেও চলে এসেছো,
তুমি কি চাচ্ছ আমি এ পরীক্ষায় অংশগ্রহণ না করি? আর তুমি মিস লিকেও নিয়ে যেতে চাও, তাই না? আমি আজকে তোমাকে ছাড়বো না, আমি আজকে তোমাকে এখানেই শেষ করে দিব। শ্যান তারপর নাইফ বের করে তাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু শ্যান অত দুর্বল ছিল না। সে তাকে প্রতিহত করে ফেলে এবং নিচে ফেলে দেয়। শ্যান বলে, আমি কোনো কিছুই করিনি। তখনই সেই জায়গায় চিন চলে আসে। চিন তো লিনের মতো এত বোকা ছিল না, সে ফ্যাংকে বিশ্বাস করে আর তার সাথে করে চলে যায়। অন্যদিকে লি উঠে ভাবছিল, সেটা কি সত্যিই ফ্যাং ছিল? আমার গিয়ে দেখা উচিত। লি সে রুমে যাওয়ার পর শ্যানকে দেখতে পায় যে রাগ দেখাচ্ছিল। লি তাকে দেখার পর অবাক হয় আর জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? শ্যান বলে, আমাদের যাদের সাথে লড়াই হয়েছিল আমি দেখলাম তারা এখানেই আছে, তাই ক্ষমা চাইতে এসেছিলাম, কিন্তু আমি আসার আগেই তারা চলে গেছে। লি বলে, তুমি তো অনেক বেশি দয়ালু, তুমি সবার কথা ভাবো, কিন্তু ফ্যাং সবার সাথে মিসবিহেভ করে, বিশেষ করে তোমার সাথে সে বেশি মিসবিহেভ করে। এরকম ভাবেই তারা রাজধানীতে চলে আসে। শ্যান সেখানে লিখে বলছিল, আমাদের এই জায়গায় পার্টি রাখা হয়েছে, যারা যারা এক্সাম দিবে শুধুমাত্র তাদের জন্য। এই বুকেটে সবাইকে আসতে বলা হয়েছে যারা পরীক্ষা দিবে। তুমি কি আমার সাথে সে বুকেটে যাবে? তখন তো সে রাজি হয়ে যায়। তারপর আমাদের সে ব্যাঙ্কুয়েটের সিন দেখানো হয়। লি সেখানে একটা ছেলেকে দেখছিল, যে ছেলেটা ফ্যাঙে ছিল, কিন্তু সে পেছন থেকে দেখে চিনতে পারে না। কিন্তু তার সন্দেহ হচ্ছিল, তাই সে বারবার সেদিকে তাকাচ্ছিল। শ্যান এসব দেখার পর আবারও ড্রামা করতে শুরু করে আর বলে, আমার বুকে ব্যথা হচ্ছে, এখন কি আমাদের ফিরে যাওয়া উচিত হবে? লি বলে, কোনো ব্যাপার না, তোমার ভালো না লাগলে আমরা ফিরে যাই। এবারও তাই সে ফ্যাংকে দেখতে পায় না। সকালে সবাই রেজাল্ট কার্ড জমা দিচ্ছিল। ফ্যাং যখন জমা দিতে যায় তখনই তার ভাই সামনে চলে আসে। শ্যান এসে ফ্যাংকে বলছিল, তুমি এখানে কি করছো? তোমার রেজাল্ট কার্ড তো ফেক, ফেক রেজাল্ট কার্ড দিয়ে তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ফ্যাং তার ভাইকে ধাক্কা দেয় এবং তার আঙুল মুচড়ে দেয় আর বলে, তুমি এসব কি বলছো? আমার রেজাল্ট কার্ড ফেক, আমি সবার সামনে প্রমাণ করতে পারবো আমার রেজাল্ট কার্ড একেবারে আসল, কিন্তু তোমারটা নকল। শ্যান বলে, আমার রেজাল্ট কার্ড একেবারে ঠিকঠাক আছে, তোমারটাই যদি সমস্যা হয় তাহলে। ফ্যাং বলে, যদি ফেক না হয় তুমি আমার কাছে ক্ষমা চাইবে, মানে যারটা নকল হবে সে তার কাছে ক্ষমা চাইবে। ফ্যাং তার কার্ড দেয় এবং চেক করতে বলে, যেটা একেবারে আসল ছিল। দুইজনের কার্ডই সে জায়গায় দেখা হয়। মাস্টার সেখানে ফ্যাংকে বলে, তোমার রেজাল্ট কার্ড একেবারে ঠিক আছে। ফ্যাংকে সে তার রেজাল্ট কার্ড ফিরিয়ে দেয়। আর সে শ্যানকে বলে, তোমার রেজাল্ট কার্ড একেবারেই ঠিক না। শ্যান তো অবাক হয়ে যায় আর ভাবছিল এটা কিভাবে হতে পারে। আর সে বলেও, মাস্টার রাগ দেখাচ্ছিল আর বলছিল, তোমার এত সাহস, তুমি ফেক রেজাল্ট কার্ড নিয়ে পরীক্ষা দিতে এসেছো? এটা অনেক বড় একটা ক্রাইম। তারপর লোকেরা তাকে ধরতে শুরু করে। আসলে সে তাকে মারার চেষ্টা করেছিল, তাই শ্যানকে সৈন্যরা ধরে। হঠাৎ করে সেখানে শ্যানের অবস্থা খারাপ হয়ে যায় এবং সে রক্তবমি করছিল। তখনই আবারও ড্রামা করতে লি চলে আসে আর বলছিল, তুমি তোমার ভাইয়ের সাথে কিভাবে এরকম ব্যবহার করতে পারো? ফ্যাং সেখানে কোনো কিছুই বলে না, কারণ মূর্খকে বোঝানো মূর্খতা। লি সেখানে ফ্যাংকে বলছিল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে ক্ষমা করে দিব। ফ্যাং বলে, আমি এখানে রাজকীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে এসেছি, তাছাড়া আমি তোমাকে বিয়েও করতে চাই না। এই সব কিছু আমি তোমাকে আগেই জানিয়ে দিয়েছি। কথা বলে সে চলে যায়। লি ভাবছিল কিভাবে কি হলো। এরকম ভাবে রাজকীয় পরীক্ষা শেষ হয়ে যায়। সবাই পরীক্ষা দিয়ে বের হচ্ছিল আর চিন তো সেই জায়গায় ফ্যাংয়ের জন্য অপেক্ষা করে। ফ্যাং আসার পরপরই সে তাকে ফুলের তোড়া দেয়। ফ্যাং ও চিনকে দেখে হ্যাপি হয় আর বলে, আমি এক্সাম অনেক ভালো দিয়েছি আর আমি বিশ্বাস করি আমি পরীক্ষায় অনেক ভালো করব। তখনই লি সেখানে চলে আসে এবং ফ্যাংয়ের হাতে যে ফুলের তোড়া ছিল সেটা নিচে ফেলে দেয়। আর সে একবার ফ্যাংয়ের দিকে তাকায় এবং চিনের দিকে, আর ফ্যাংকে বলছিল, এর মানে মেয়ের কারণে তুমি সবকিছু করছিলে, আর তুমি এই কারণে আমাকে বিয়ে করতে চাও না। ফ্যাং বলে, আমি তোমাকে আগেই বলেছি আমি তোমাকে বিয়ে করতে চাই না, আর সে আমার ভালো বান্ধবী। কেন, আমি কি বান্ধবী বানাতে পারবো না? আমার যা ইচ্ছা আমি তাই করব, তোমার কি আসে যায়? লি বলে, এখনো সময় আছে, তুমি আমার সাথে ফিরে চলো, আমি তোমাকে ক্ষমা করে দিব। চিন বলে, ফ্যাং তোমাকে যা বলছে তুমি কি শুনতে পাচ্ছ না? ফ্যাং তোমাকে বিয়ে করতে চায় না, তুমি কেন তাকে জ্বালাতন করছো? শ্যান সেখানে চিনের হাত ধরে এবং তাকে নিয়ে যায়। লি এই সবকিছু দেখা ছাড়া কোনো কিছুই করতে পারে না। অন্যদিকে শ্যান তার একজন লোককে লেটার দিচ্ছিল আর বলছিল, আমার প্যারেন্টসের কাছে নিয়ে যাও। তার পরের দিন ফ্যাং এবং আশেপাশে অনেকে ছিল। তখনই দৌড়ে একজন লোক সেখানে আসে। সে লোকটা আসার পর ফ্যাংকে বলছিল, তোমার মা এবং বাবা এসেছে, আর তারা চিল্লিয়ে চিল্লিয়ে সবাইকে বলছিল, তুমি নাকি রাজকীয় পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমার ভাইয়ের সাথে মিসবিহেভ করেছ। তারা এখনো এসব বলে তামাশা করছে। অন্যদিকে শ্যানের মা কান্না করছিল আর বলছিল, আমার ছেলের ওপর অনেক বেশি জুলুম করা হয়েছে। তখনই সেখানে ফ্যাং চলে আসে আর বলে, আমি কোনো কিছুই করিনি, আপনার ছেলেই এসব কিছু করেছে। সে পরীক্ষা দেওয়ার জন্য নকল রেজাল্ট কার্ড বানিয়েছে, আমার কাছে প্রমাণ আছে এবং আমার রেজাল্ট কার্ড একেবারে ঠিক আছে। আর সে সবার সামনে প্রমাণ করে তার রেজাল্ট কার্ড একেবারে ঠিক। সবাই তো ফ্যাংকে সাপোর্ট করে আর বলে তার রেজাল্ট কার্ড একেবারে ঠিক আছে। এর মানে তার প্যারেন্টস এবং ভাই ইচ্ছে করে তার উপর অভিযোগ তুলছিল।
মাস্টার রেগেছিল আর বলছিল তাদেরকে নিয়ে যাও এবং জেলে বন্দি করো। এত তামাশা করা লোকজন আমি পছন্দ করি না। চিন তো এই সব কিছুই দেখছিল। ফ্যাংয়ের ভাইকে, বাবাকে এবং তার মাকে নিয়ে যাওয়া হচ্ছিল জেলে বন্দি করতে। চিন সেখানে মাস্টারের কাছে যায়। মাস্টার বলে, তুমি আমার সাথে দেখা করতে এসেছো? চিন বলে, হ্যাঁ, আমি চাই আপনি এই মামলাটাকে ভালোভাবে ইনভেস্টিগেশন করেন। মাস্টার বলে, তুমি কে? আমি কেন তোমার কথা শুনবো? চিন সেখানে তার সিল বের করে এবং তাকে দেখায়। সে লোকটা ভয় পেয়ে যায় আর বলে, তুমি রাজকুমারী? মাস্টার সেখানে ভয় পেয়ে যায় এবং নত হচ্ছিল। মাস্টার বলে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি এই মামলাটাকে সামলিয়ে নিব। চিন বলে, ঠিক আছে, কোনো ভুল যেন না হয়। অন্যদিকে লিয়ের কাছে তার বাবার লেটার আসে। তার বাবা বলে, তোমার এখন ফিরে আসতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ফাদার বলেছে এখানে থাকা আপনার জন্য সেফ না। লি বলে, আমি এখন ফিরে যেতে পারবো না, আমার খুঁজে বের করতে হবে ভুল আসলে কার। সবকিছু ইনভেস্টিগেশন করার জন্য সে ভাবে। অন্যদিকে রাস্তায় রাস্তায় কাগজ লাগানো হয়েছিল ফ্যাংয়ের প্যারেন্টস তার সাথে কি কি করেছে এবং তার ভাই। চিন বলে, অনেক ভালো লেখা হয়েছে। আশেপাশে সবাই বলছিল ভালো লেখা হয়েছে। সবার জানা উচিত ফ্যাংয়ের সাথে কি হয়েছে এবং তার নিজের প্যারেন্টসই কি কি করেছে। আর সবাই ফ্যাংকে বলছিল, আমরা তোমাকে সাপোর্ট করি, আমরা জানি তুমি কত গুণবান। সবাই সেখানে ফ্যাংকে অনেক চিয়ার আপ করেছিল। সবার এত ভালোবাসা পেয়ে সে তো অনেক বেশি হ্যাপি ছিল। এসব দেখে আবার শ্যান জ্বলছিল আর সে রেগেমেগে চলে যায় অন্য কোনো প্ল্যানিং করতে। তারপর রাতে ফ্যাং এবং চিন যখন একসাথে হাঁটছিল, হঠাৎ করে কয়েকজন লোক তাদের উপর অ্যাটাক করে বসে। ফ্যাংকে কেউ আঘাত করতেই যাচ্ছিল কিন্তু চিন সামনে চলে যায়, এই কারণে সে আঘাত তার লাগে। তারা ফ্যাংকে আর কোন অ্যাটাক করবে সেখানে অন্য সব লোকেরা চলে আসে এবং সবাইকে ধরে ফেলে। তাদেরকে মাস্টারের কাছে আনা হয়। মাস্টার জিজ্ঞেস করছিল, তোমরা কেন সেন এবং চিনের সাথেই সবকিছু করেছ? আমাকে বলো আসল কারণ কি, তোমরা কেন এই সব কিছু করেছ? লোকগুলো বলছিল সে তার ভাই এবং প্যারেন্টসের নামে যেসব লেখা ছড়িয়েছে, এই কারণে আমরা এসব কিছু করেছি। তাছাড়া আরেকটা কারণ আছে, সে চিনকে বিয়ে করতে চায়, যদিও লিয়ের সাথে তার বিয়ে ফিক্স করা। আমরা এই সব কিছু এই কারণে করেছি যাতে সে বুঝতে পারে কোনটা ঠিক এবং কোনটা ভুল। চীনের মেয়ে রেগে বলছিল, তোমরা জানো তোমরা কার ব্যাপারে সব কথা বলছো? সে একজন রাজকুমারী। লোকটা বলে, আমার মনে হয় না সে কোনো রাজকুমারী। অন্য সবাইও বলছিল সে রাজকুমারী, আমরা তো জানতাম না। ফ্যাং অবাক হয়ে ভাবছিল, এর মানে এতদিন আমার সাথে রাজকুমারী ছিল। মাস্টার সেই জায়গায় তাদেরকে শাস্তি দিচ্ছিল। ফ্যাং তো বুঝতে পারছিল তাদেরকে দিয়ে সবকিছু কেউ করিয়েছে। তাই সে বলে, কেন তোমরা কারোর জন্য শাস্তি পাচ্ছ? কে তোমাদের এসব কিছু করতে বলেছে বলে দাও। সত্যি বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তখন তারা বলে, আমাদেরকে শ্যান টাকা দিয়েছিল এসব কিছু করতে। ফ্যাং বলে, আমি আগেই জানতাম এসব কিছু শ্যানই করতে বলেছে, কারণ সে আমাকে মারতে চায়। চিন বলে, তুমি চিন্তা করো না, এই সব কিছু আমি ইনভেস্টিগেশন করাবো। এই সব কিছুর পেছনে যদি শ্যান থাকে তাহলে তাকে শাস্তি পেতে হবে। মাস্টার বলে, শ্যানের কাছে যাও এবং তাকে নিয়ে আসো। চিন বলে, এ ব্যাপারে কোনো নমনীয়তা চলবে না। অন্যদিকে সবাই তো বলা বলি করেছিল শ্যান কিভাবে তার ভাইকে মারতে চেয়েছে আর ফ্যাংকে মারার জন্য দুইজনকে ভাড়া করেছিল। আর শ্যানের প্যারেন্টসও কত বেশি খারাপ, তারাও কিভাবে তাকে বুলি করেছিল। লি সব শুনতে পায় আর ভাবছিল, শ্যান তো এরকম ছিল না, আমার গিয়ে তার সাথে কথা বলতে হবে। অন্যদিকে শ্যানের প্ল্যান তো একেবারে ফ্লপ হয়ে গিয়েছিল, তাই সে অনেক বেশি রেগেছিল এবং তার মার সাথে ঝগড়া করছিল। লি সেখানে দরজা নক করতেই যাবে। শ্যান বলছিল, একটা কাজও তাদেরকে দিয়ে হলো না। আমি তাদেরকে পাঠিয়েছিলাম ফ্যাংকে মারতে, কিন্তু তারা কোনো কিছুই করতে পারলো না। এসব কিছু আবার সে শুনে ফেলে। শ্যানকে তার মা বলছিল, তুমি একটা উপায়ই বাঁচতে পারো, তুমি গিয়ে লিকে বিয়ে করে ফেলো। তুমি যদি মিস লিকে বিয়ে করতে পারো তাহলেই বাঁচতে পারবে, সে তোমাকে সাহায্য করবে। সে আগেও সব সময় তোমাকে সাহায্য করেছে। শ্যান বলে, আমি কখনই তাকে বিয়ে করতে চাইতাম না। আমি এই কারণে তাকে অ্যাপ্রোচ করেছিলাম যাতে আমি তাকে বিয়ে করে ইম্পেরিয়র এক্সামে পাশ করতে পারি। তাকে আমি আমার হাতে রেখেছিলাম শুধুমাত্র পরীক্ষায় পাশ করার জন্য, তাছাড়া আর কোনো কিছুই না। আমি তো ভেবে নিয়েছিলাম আমি পরীক্ষায় পাশ করলে আমি তাকে মেরে ফেলতাম। এসব শোনার পর তো লি একেবারে অবাক হয়ে যায় এবং রেগে মেগে ভেতরে চলে আসে। শ্যান বলছিল, তুমি আমাকে ভুল বোঝো না, আসলে আমি মুখ ফসকে বলে দিয়েছি এসব কিছু। ফ্যাংয়ের প্রতি আমি অনেক বেশি রেগেছিলাম, তাই সৎমাও বলছিল সে অনেক রেগেছিল তাই সব কিছু বলেছে। তুমি তো জানোই শ্যান এরকম কোনো কাজ করতেই পারে না। সৎমা যখন এই সব কিছু বলছিল, হঠাৎ করেই সেই জায়গায় কিছুর আওয়াজ পাওয়া যায়। আসলে শ্যানকে ধরার জন্য সৈনিক চলে এসেছিল। শ্যানের মা লিকে বলছিল, এখন আমার ছেলেকে তোমাকেই বাঁচাতে হবে। লি বলে, আপনার কি এখনো আমাকে পাগল মনে হয়? আমি এখনো তাকে সাহায্য করব? শ্যান রেগে যায় আর ভাবছিল, আমার এবার পালাতে হবে, আর কোনো উপায় নেই। আর সে জানালা দিয়ে পালানোর চেষ্টা করে। সৈনিক আসার পর দেখা যায় সে তো জানালা দিয়ে পালিয়েছে। তখন সব সৈনিকরা বাইরে চলে যায় শ্যানকে খুঁজতে। সৈনিকেরা যাওয়ার পর শ্যানের মা লিকে মারছিল আর বলছিল, এসব কিছু তোমার কারণে হয়েছে। আমার ছেলের যদি কোনো কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। লি ভাবছিল, আমি তাদের এত সাহায্য করেছি তারপরেও তারা আমার সাথে এরকম করলো।
অন্যদিকে শ্যান পালাচ্ছিল, সৈনিকেরা তার পিছু করছিল, তাই সে না দেখেই দৌড়াচ্ছিল আর হঠাৎ করেই পানিতে পড়ে যায়। শ্যান তো সাঁতার কাটতে পারতো না, তাই সে পানিতে ডুবেই মারা যায়। সৈনিকেরা তাকে পানি থেকে বের করে আর দেখা যায় সে মারা গেছে। সৈনিক বলে তাকে রাজধানীতে নিয়ে যেতে হবে রাজাকে দেখাতে। শ্যানের মৃতদেহ আনা হয়, সেখানে তো শ্যানের মা অনেক কান্না করছিল আর সে সেই জায়গায় ফ্যাংকে বলছিল এই সব কিছু তোমার কারণে হয়েছে। ফ্যাং বলে আমি কোনো কিছুই করিনি, তোমার ছেলের কর্ম এবং আপনার কর্ম। তোমরা আজ পর্যন্ত আমার বিরুদ্ধে অনেক প্ল্যান এবং প্লটিং করেছ, আজকে ঘুরে ফিরে তোমরাই সেটা পাচ্ছ। কথায় আছে না, তুমি যার সাথে যা করবে ঘুরে ফিরে সেটাই পাবে। আজ পর্যন্ত আপনারা আমাকে অনেক বলি করেছেন। তখনই লি সেখানে চলে আসে আর সে ফ্যাংয়ের কাছে ক্ষমা চাচ্ছিল আর বলছিল প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তার কথায় চলে এসেছিলাম। এসব শোনার পর তো শ্যানের মা ড্রামা শুরু করে দেয় আর বলে সব কিছু এ লিয়ের কারণে হয়েছে। আমার অন্য ছেলের সাথেও তার সম্পর্ক ছিল, তাই সব কিছু সে করেছে। লি অবাক হয়ে বলে তোমরা বলছো এই সব কিছু আমি করেছি, আমি তোমাদের এত সাহায্য করলাম, বদলে তোমরা আমার সাথে এরকম করেছো আর এখন সবকিছুর দোষ আমার উপর চাপাচ্ছ। লি ফ্যাংকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে আর বিয়ে করতে চাও না? চিন বলে সে তোমাকে আগে বলে দিয়েছে সে তোমাকে আর বিয়ে করতে চায় না। লি বলে আমি একজন মিনিস্টারের মেয়ে, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে পারো না। তখনই সেখানে চীনের মেয়েরা আসে এবং চীনের কানে কানে লিয়ের বাবার ব্যাপারে সবকিছু বলছিল। চীন তখন লিকে বলে তোমার বাবা অনেক বেশি কারাপশন করেছিল, তাই তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে আর এখন তোমাকে ওই কান্ট্রি থেকে বের করে দেওয়া হবে। সবাই তো এসব জানার পর একেবারে শকটে চলে যায়, কিন্তু কেউই তার কথাই বিশ্বাস করে না। তখন লিয়ের অ্যাসিস্ট্যান্টও সেখানে চলে আসে এবং সে কথাই বলে তার বাবাকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাকেও এখন বের করে দেওয়া হবে। এসব কিছু জানার পর তো সে দৌড়াতে শুরু করে। তারপরে সিনে আমরা দেখতে পাই রেজাল্ট দেওয়া হয়েছিল এবং ফ্যাং ফার্স্ট পজিশন পেয়েছিল। এখন সে অনেক বড় একজন স্কলার। তারপর আমাদের দেখানো হয় রাজা তাকে নিমন্ত্রণ করেছিল। রাজা ফ্যাংকে বলে আমার মেয়ে চীনের মুখে তোমার কথা অনেক শুনেছি, তুমি আসলে অনেক বেশি গুণবান। আমি অনেক বেশি খুশি হব তুমি যদি চীনকে বিয়ে করো। বিয়ের জন্য আমি তোমাকে জোর করছি না, তুমি বলো তুমি কি বিয়ে করতে চাও নাকি না। কিন্তু ফ্যাং রাজি হয়ে যায় রাজকুমারী চীনকে বিয়ে করতে। অন্যদিকে ফ্যাংয়ের সৎমা এবং তার বাবাকে রাজধানী থেকে বের করে দেওয়া হচ্ছিল। সৈনিকেরা যখন জঙ্গল দিয়ে তাদেরকে নিয়ে যাচ্ছিল, তারা হঠাৎ করে একটা খাদে পড়ে যায় এবং মারা যায়। এরকম ভাবে আরো কিছুদিন কেটে যায়। ফ্যাং এবং চীন একে অপরের সাথে হাঁটছিল। তখনই রাস্তায় লিয়ের সাথে তাদের দেখা হয়। লি তো এখন পাগল হয়ে গিয়েছিল এবং সে একজন ভিক্ষুক। ফ্যাং সেখানে তাকে কিছু টাকা দেয় এবং চলে যায়। লি টাকা দেখে খুশি হয় আর ভাবছিল এটা কে, তাকে অনেক চেনা মনে হলো। আর সে অবাক হয়ে ফ্যাংকে দেখছিল। আর এদিকে ফ্যাং এবং চীনের বিয়ে হয়ে গিয়েছিল। চীন তো ফ্যাংকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল এবং ফ্যাং তার এই জীবনে পরিশ্রম করে এগিয়ে এসেছে। আর সে এরকম একজনকে বেছে নিয়েছে যে তাকে সম্মান করে এবং তাকে মূল্যায়ন করে। এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আমার বাড়িতে আমার ভাই আছে, আমার মেয়ে আছে, তারা অনেক চিল্লাচিল্লি করে। তাছাড়া আশেপাশে অনেকেই আছে যারা চিল্লাচিল্লি করে, তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি চাইলেই কিন্তু সবাইকে চুপ করাতে পারি না।